নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আপনারা জানেন এই মুহূর্তে বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের গরম বাতাস বইছে। দুটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম 5 ডিসেম্বর, তারপর হবে 9 ডিসেম্বর। আর 9 ডিসেম্বরে নির্বাচন হবে বরাক উপত্যকায়। সুতরাং বরাক উপত্যকার পঞ্চায়েত নির্বাচনের বাতাস ধীরে ধীরে গরম হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইস্যু নিয়ে মাঠে নেমেছেন। কার দখলে যাবে পঞ্চায়েত, তা নিয়ে আমরা আজ আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মূলত যারা এবার পঞ্চায়েত নির্বাচনের দুটো শক্তিশালী যে প্রতিদ্বন্দ্বী দল, তাদের দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডান পাশে রয়েছেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কৌশিক রায় মহাশয়, এবং ঠিক আমার বাম পাশে রয়েছেন শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী। আপনাদের দুজনকে ঈশান বাংলার পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবার যে নির্বাচন হচ্ছে, বিশেষ করে কাছাড় জেলায়, আমি কাছাড় জেলার কথা বলছি, তারপর আমি সামগ্রিক বরাক উপত্যকায় যাব। এবারে নির্বাচনে যদি আমরা কাছাড় জেলায় দেখতে পারি, তাহলে কাছাড় জেলার প্রতিটি জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে বিজেপি এবং কংগ্রেস প্রতিটি পদে তাদের প্রার্থিত্ব দিয়েছে। এই সমস্ত বিষয় মানে কার দখলে এবার পঞ্চায়েতটা থাকবে, কারণ আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার। সুতরাং বিজেপি এবার একটা ভালো অবস্থানের মধ্যে রয়েছে। কংগ্রেস যদিও বিরোধী দলে বিধানসভা বলুন বা লোকসভায় বলুন, তাদের সদস্য সংখ্যা অনেকই কম। তাই এবারের পঞ্চায়েত কার দখলে যাবে সেটা নিয়ে প্রথমেই আলোচনা শুরু করছি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি কৌশিক রায় মহাশয়ের সঙ্গে। দাদা, এবার আপনারা অন্যবার বিরোধী দলে থাকেন। আমরা দেখতে পাই যে বিরোধী দলে থাকা সত্ত্বে আপনাদের সবকটি আসনে সেই সময় প্রার্থিত্ব দিতে পারে না। কিন্তু এবার দেখেছি যে ভারতীয় জনতা পার্টির প্রার্থিত্বের জন্য আমরা বিজেপি আপনাদের সদর কার্যালয়ে যদি আমরা দেখতে পাই, একটা ভিড় ছিল। মানে বিভিন্ন প্রার্থী এবার এতটুকু উৎসাহিত যে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা এবার কেন্দ্রের 3.5 বছর, রাজ্যের প্রায় 2.5 বছরের উপরে, দুটো সরকারের বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ রয়েছে জনগণের মধ্যে। আপনারা এবার কি নিয়ে জনতার কাছে যাবেন যে পঞ্চায়েতে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি যাতে দখল করুক? দেখুন, এবার প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর এটা চতুর্থ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে। আর প্রথমবার ভারতীয় জনতা পার্টি আমরা প্রায় সব আসনে আমাদের প্রার্থী দিয়েছি। বিগত দিনে আমাদের 27টি জেলা পরিষদের মধ্যে 4টি জেলা পরিষদে আমরা জিতেছিলাম। আঞ্চলিক পঞ্চায়েত 35টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জিপি সভাপতি আমরা 27টিতে জয়ী হয়েছিলাম। আমরা সব আসনে প্রার্থী দিতে পারি। আমরা 120-25 আসনে প্রার্থী দিয়েছিলাম। এবার আমরা প্রায় সব আসনে, 2-4টি আসনে স্ট্র্যাটেজিক্যালি আমরা দিইনি, কিন্তু প্রায় সব আসনে আমরা প্রার্থী দিয়েছি। আর আমাদের স্পষ্ট ধারণা যে যেভাবে 4.5 বছরে নরেন্দ্র মোদীর কার্যকাল, 2.5 বছরে সর্বানন্দ সোনোয়ালের যে কার্যকাল, সেই কার্যকালের কাজকর্মে খতিয়ান নিয়ে আমরা মানুষের কাছে যাব। আর মানুষের কাছে কাছাড় জেলার মানুষ বিগত নির্বাচনে যেভাবে প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন কংগ্রেসকে, এবং পঞ্চায়েত নির্বাচনেও আমরা আশাবাদী যে আগে বলা হতো যে বিজেপি শুধু হিন্দুদের ভোট পাবে, হিন্দু এলাকাতে প্রার্থী হবে। আমরা জেলা পরিষদে 4 জন মুসলিম প্রার্থী দিয়েছি। অন্যান্য এপি জিপি গ্রুপ মেম্বারে আমরা সমপর্যায় মানে সেই এলাকার যে পপুলেশন প্যাটার্ন সেটাকে আমরা মনে রেখে আমরা প্রার্থী দিয়েছি। ভালো সংখ্যক মুসলিম ভোটারও এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবেন, যাতে যেভাবে উন্নয়ন স্তব্ধ হয়ে আছে ছিল বিগত জেলা পরিষদের আমলে, যেভাবে ভ্রষ্টাচার দুর্নীতি হয়েছে, সেখান থেকে মানুষ মুক্ত হতে চান। আর আমরা নিশ্চিত যে কাছাড় জেলা পরিষদ সহ এবার ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবে। আপনি কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলন করে আপনি দাবি করেছেন যে এবার কাছাড়ের পঞ্চায়েত কংগ্রেস মুক্ত হবে। হ্যাঁ, আজকের দিন আমি বলছি এটা, যে আমরা যেদিন টিকিট দলীয় মনোনয়ন আমরা বিতরণ করেছিলাম, সেদিন আমরা যে স্থিতি, আজকে স্থিতি আরও ভালো হয়েছে। এবং আমরা আগে আমাদের এই স্লোগান নিয়ে যাচ্ছি যে কংগ্রেস মুক্ত, দুর্নীতি মুক্ত পঞ্চায়েত। এই স্লোগান নিয়ে কাছাড়ের জনগণের কাছে আমরা আমাদের প্রার্থীদের জন্য আশীর্বাদ চাইছি। পার্থদা,
ভারতীয় জনতা পার্টি এবার স্লোগান কংগ্রেস মুক্ত পঞ্চায়েত। লোকসভায় ছিল কংগ্রেস মুক্ত দেশ, রাজ্যের নির্বাচনে ছিল কংগ্রেস মুক্ত রাজ্য, এবার পঞ্চায়েত মুক্ত কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি তো স্লোগানেই তাদের প্রতিশ্রুতি শেষ করে। জাতির জনক মহাত্মা গান্ধী চিন্তা করেছিলেন যে গ্রাম স্বরাজ, ছোট ছোট গ্রামীণ সংসদ গঠন করে গ্রামের জনগণ গ্রামের উন্নয়নের হিসাব তুলে ধরবে, প্রাণের উন্নয়নের চাহিদার কথা তুলে ধরবে, সেইভাবে গ্রাম সভার মাধ্যমে কাজ হবে। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখন ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু হয়েছিল এবং তারপর 33% মহিলা সংরক্ষণ হয়েছিল এবং আসামে তারপর তরুণ গগৈর আমলে এটা 50% হয়েছে, মহিলাদেরকে অধিকার দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা আপনাদের কি মুদ্রা থাকবে? এই যে এখন বর্তমানে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে, সেই গ্রামীণ অর্থনীতিকে সচল করতে, গ্রামের সার্বিক উন্নয়ন করতে আমরা যদি দেখি 2014 ইংরেজিতে যখন ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার এসেছিল, 2015 থেকে গ্রাম উন্নয়নের সমস্ত কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। গ্রাম উন্নয়নের যে সমস্ত স্কিম BRGF, DDP, NRGS বন্ধ, 14th পে কমিশন কোনো টাকা হয়নি। 2013 ইংরেজিতে বিগত নির্বাচন হয়েছিল মার্চ মাসে, হ্যাঁ 2015 ইংরেজিতে 14 ইংরেজিতে কেন্দ্রের ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। তারপর 2015 ইংরেজি থেকে গ্রামীণ পঞ্চায়েতের হাতে টাকা, গ্রামের যে সমস্ত স্কিম বন্ধ করে আজকে গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছে। কিন্তু আমরা শুধু তাই নয়, আমরা যদি পার্থতা একটা বিষয় যদি দেখতে পারি, যখন আপনাদের সরকার ছিল, আপনাদের প্রায় 15 বছর কেন্দ্রতে সরকার, রাজ্য এবং কেন্দ্র মিলে 15 বছর আপনারা শাসন করেছিলেন এক তরফে। আমরা সেই সময় যদি দেখি পঞ্চায়েতে একটা হরির লুট চলেছিল। দেখুন, কংগ্রেস টাকা দিয়েছে, আমি স্বীকার করি যে কিছু কিছু আমলারা দুর্নীতি করেনি, সে কথা অস্বীকার করিনি, কিন্তু টাকা দিয়েছিল কংগ্রেস সরকার গ্রামের উন্নয়নের জন্য। মানে বিজেপি তো টাকা বন্ধ করে দিয়েছে। তার মানে আপনি টাকা বন্ধ করে গ্রামীণ অর্থনীতিকে ভেঙে ফেলার আপনি দুর্নীতির কথা। আমলাদেরকে কারা সাহস দিয়েছে? যদিও কৌশিক দা তারা মধ্যে মধ্যে বলেন যে এটা আমলারা করছেন, আমলাদেরকে কারা সাহস দিচ্ছে? আমলাদেরকে কারা সাহায্য দিচ্ছে? আমলাদের হাতে যখন যে সরকারই আসুক, আমলাদের হাতে মূল ক্ষমতা থাকে। আজকে কৌশিকবাবু বলতে পারবেন না, সব উনাদের MLA MP করতে পারছে, আমলাদের হাতে থাকছে একটা মূল অস্ত্র। কথা হলো আমার এটাই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর গ্রামোন্নয়ন খাতে টাকা কেন বন্ধ করে দেওয়া হলো? 14th পে কমিশনের টাকা কেন বন্ধ হলো? BRGF এর টাকা কেন বন্ধ হলো? DDPর টাকা কেন বন্ধ হলো? বিভিন্ন স্কিম বন্ধ হয়েছে। আমি সেটা কৌশিকদের কাছ থেকে জানতে চাইছি যে পার্থদার অভিযোগ যে গ্রাম উন্নয়নের যে টাকা, গ্রামের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, বিভিন্ন স্কিম। পার্থদাকে ধন্যবাদ জানাই যে পরোক্ষভাবে হলেও উনি স্বীকার করেছেন যে কংগ্রেসের 15 বছরের কার্যকালে পঞ্চায়েতে হরির লুট হয়েছে। না, হরির লুটের কথা আমি বলি, আমি হরির লুটের কথা বলি না, আমি বলেছি কংগ্রেস টাকা দিয়েছে, আপনারা টাকা বন্ধ করে গ্রামের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন। আমরা কৌশিকদার কথাটা শুনে নিই। মহাত্মা গান্ধীর কথা এসেছে, গ্রাম স্বরাজের কথা এসেছে, রাজীব গান্ধীর কথা এসেছে। আগে ফান্ড কি আসতো? আমি গ্রামে থাকি, আমি এখনো আমি গ্রাম থেকে আসি। আমার শহরের কোনো জায়গাতে আমার ভোটার লিস্টে নাম নেই। গ্রামে আগে ইন্দিরা আবাস আসতো, 2টা 3টা 5টা আসতো। গ্রামে 2টা 3টা 5টা ইন্দিরা আবাস আসতো। বাজপেয়ী সরকার আসার পর
গ্রামের যে ফান্ড, যে পঞ্চায়েতের ফান্ড, সেটাকে বৃদ্ধি করা হয়েছে। হুম। পঞ্চায়েত যদি সত্যিকার, এর পরবর্তীতে আমরা দেখেছি যে 200-400 করে ইন্দিরা আবাস এক একটা জিপিতে আসা শুরু হয়েছে। আগে কি ফান্ড ছিল সেটা বৃদ্ধি হয়ে কোন জায়গাতে পৌঁছেছে। নাম ইন্দিরা আবাস ছিল, ঠিক আছে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কংগ্রেসের সময় যেভাবে ইন্দিরা আবাস বিক্রি করা হয়েছে, মানে আপনি বলছেন যে বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে, সত্যি কথা বিক্রি হয়েছে। আমি বলছি তো, আমি প্রমাণ আছে, এরকম অনেক জায়গাতে কমপ্লেন হয়েছে, বিভিন্ন হয়েছে, কংগ্রেসের পঞ্চায়েতে হোক, মানে বিরুদ্ধে কমপ্লেন হয়েছে, 2-1 জায়গাতে বিজেপির হয়নি, এরকম কথা আমি না করছি না, কিন্তু এই সিস্টেম একটা ছিল। আজকে পার্থদা বলছেন যে বাজপেয়ীজির সময় গ্রাম উন্নয়নের অর্থ 65% বৃদ্ধি করা হয়েছিল। হ্যাঁ, 65-70 আমরা সবাই জানি, অনেকগুলো প্রকল্প SGRY থেকে শুরু করে, সবথেকে বড় যেটা হলো কি আপনার এনরেগার কাজ। না, এনরেগাটা বাজপেয়ী সরকারের সময় হয়নি, বাজপেয়ী এটা মনমোহন সিং সরকারের সময় হয়েছে। কিন্তু পার্থদা যে কথা বলছেন যে আজকে ফান্ড বন্ধ হয়ে গেছে, আপনি খবর নিয়ে দেখুন যে এমজি এনরেগাতে আগে যে ফান্ড এসেছে আজকের দিনে সেটা বৃদ্ধি হয়েছে কি হয়নি। নরেন্দ্র মোদী আসার পর এমজি এনরেগার ফান্ড বন্ধ হয়নি, সিস্টেম চেঞ্জ করা হয়েছে, সিস্টেম চেঞ্জ করে। আমি বলছি বাবু একটা কথা, ইন্দিরা আবাসের কথা, গ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী আবাস এসেছে, প্রধানমন্ত্রী আবাস গ্রামের লোক পাচ্ছেন, 1,20,000 টাকা করে প্রধানমন্ত্রী আবাস পাচ্ছে, গ্রামের উন্নয়ন স্তব্ধ হয়নি। পার্থদের যে মানে দুঃখ বা এটা, আমাদের দুঃখ নয়, আমাদের ক্ষোভ, আমাদের ক্ষোভ গ্রামের টাকাকে বন্ধ করে রেখে সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে। গ্রামের উন্নয়নের জন্য যে টাকা, সেই টাকাকে আপনারা বন্ধ করে রেখেছেন। আজকে ইচ্ছা মতো জিপি সচিব বা ইচ্ছা মতো যারা কেউকে ঘর দিতে পারছেন না, টাকা আসছে না, ঘর দেবে কোত্থেকে? দেওয়া হচ্ছে, টাকা আসছে না করতে, গ্রামের কাজ স্তব্ধ, গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছে। জিওটেকের মাধ্যমে মানুষের আজকে চয়ন প্রক্রিয়া হচ্ছে, যে আমি ইচ্ছা করলে কাউকে ঘর দিতে পারবো না। কিন্তু এই যে পারদর্শিতা এসে, সেই পারদর্শিতা এই সরকার এনেছে। আর 2-1টা প্রকল্প বন্ধ হয়েছে, অনেক প্রকল্প, সমস্ত জেলাতে ছিল না, আসামের সমস্ত জেলাতে বিআরজিএফ ছিল না, করিমগঞ্জ জেলাতে বিআরজিএফ কাছাড়ে ছিল, কিন্তু এই ছিল কংগ্রেস সরকার, সেটাও তো বন্ধ। কংগ্রেস সরকারের সময় অনেকটা ফান্ডকে বন্ধ করা হয়েছে, অনেক আগে জিআরওয়াই ছিল, এগুলো বন্ধ হয়েছে, সময় সময় পরিবর্তন হয়েছে। আজকে আসামে সর্বানন্দ সোনোয়াল সরকার আসার পর মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম বিকাশ যোজনা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, এবং যেখানে আপনারা দেখেছেন যে বাজেটে এটা ঘোষণা হয়েছে যে প্রতিটি রেভিনিউ ভিলেজকে, রাজস্ব গ্রামকে 1,20,00,000 টাকা করে দেওয়া হবে। কাছাড়ের কোন জায়গায় দেওয়া, কোন গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছে? কৌশিকবাবুকে যদি আমি প্রশ্ন করি, আপনাকে আমি বলি যে প্রথম পর্যায়ে আমরা প্রতিটি রেভিনিউ ভিলেজে একটা ট্র্যাক্টর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়িত পেয়েছেন আপনাদের কংগ্রেসের লোক, বাস্তবায়িত হয়নি। আপনাদের কংগ্রেসের লোক, আপনারা কোনো গ্রাম পঞ্চায়েতে 1 কোটি টাকা দেননি, পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনা নেওয়া, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তব হয়নি। প্রথম পর্যায়ে ট্র্যাক্টর দেওয়া হয়েছে, 800 কতটা রেভিনিউ ভিলেজ কাছাড়ে আছে, সব জায়গাতে অ্যাপ্লাই হয়নি, 200 কতজন অ্যাপ্লাই করেছেন, এর মাঝে সিঙ্গুল যেখানে ছিল সিঙ্গুল সবাইকে দেওয়া হয়েছে, প্রায় আজকে শতাধিক ট্র্যাক্টর হয়নি, কি করে ডিস্ট্রিবিউট হয়েছে। এর মধ্যে আমি বলছি কংগ্রেসেরও বিগত দিনে পঞ্চায়েত ছিলেন, তারাও এটার সুবিধা পেয়েছে, হ্যাঁ, সেই রেভিনিউ ভিলেজ থেকে সিঙ্গুল অ্যাপ্লিকেন্ট ছিল। তো সেই কথাটা আমি কোনো অবস্থাতে মানতে রাজি, এবং সেই কথাটা সম্পূর্ণভাবে মানে অসত্য যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আসার পর গ্রামের যে ফান্ড বন্ধ করেছে। হ্যাঁ, গ্রামে কাজকর্মে আমি কৌশিকদার কাছ থেকে জানতে চাইছি, যেমন বিআরজিএফ বা ডিডিপি যে ফান্ড, যেটা জেলা পরিষদের একটা বড় জায়গা, যে জায়গা থেকে এই ফান্ডটা বন্ধ হয়, কি আপনার মনে হয়নি যে গ্রামের উন্নয়নে কোনো বাধা এসেছে? সেই ফান্ডটা কেন? দেখুন, আমি বলি যে এইগুলা ফান্ডের কোনো মেকানিজম ছিল না, যে রকম আমরা জানি বনশিখা দত্তর সময় কারা ছিলেন, বনশিখা দত্তর ঘটনা আমরা জানি, বৃহৎ কেলেঙ্কারি হয়েছিল, কিভাবে কার জেলা পরিষদ সেই সময় ছিল, তো সেগুলোর কোনো ছিল না, যে যেদিকে পারেন, যে ইঞ্জিনিয়ার নিজস্বভাবে কাজ করছেন, জিপি সেক্রেটারি নিজস্বভাবে কাজ করছেন, পঞ্চায়েতের প্রতিনিধি নিজস্ব, মানে সেই কাজকর্মে পারদর্শিতা আনার জন্য স্কিমে পরিবর্তন হয়েছে, কিন্তু ফান্ড যে কম আসছে এরকম নয়, ফান্ড বৃদ্ধি হয়েছে। মানে আপনি বলছেন যে এই যে বিআরজিএফ বা ডিটিপি যতটুকু কাজ হয়েছে তার থেকে বেশি হরিলুট হয়েছে, তার জন্য পার্থদা, সম্পূর্ণ কৌশিকদা যে বলছেন, আমি একটা কথা বিআরজিএফ নিয়ে একটা হরিলুট হয়েছিল, বন্নিশিখা দত্তর ইতিহাস যদি আমরা দেখি, আমি বলেছি আগে কিছু আমলা দুর্নীতি করেছে, তার দোষারোপ কংগ্রেসের কাছে পড়েছে,
কিন্তু কংগ্রেস টাকা দিয়েছে গ্রামের উন্নয়নের জন্য। আর ওনারা কি করেছে, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে এখন নির্বাচিত হয়ে কাজের টাকা বন্ধ করে দিয়েছেন। কাজ হচ্ছে না তো আর সমালোচনা কি হবে? গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছে, গ্রামের পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা কাজ করতে পারছে না। এক মিনিট পারতো কৌশিক দা একটা কথা বলছেন যে ইন্দিরা আবাসের যে আগের যে স্কিম ছিল বা আগের যে সিস্টেম ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ওনারা যে ঘোষণা করেছিল 1,20,00,000 লক্ষ টাকা করে দেবেন, ওনাকে আমি প্রশ্ন করছি, আসামের কোন গ্রাম পঞ্চায়েতে 1,20,00,000 টাকা দেওয়া হয়েছে উনি বলতে পারবেন কি? আমি আগে বলেছি যে 1,20,00,000 টাকার পরিকল্পনা নির্বাচনের আগে প্রতিশ্রুতি, বাস্তবে আসেনি, বাস্তবে কোনো টাকা আসেনি, বাস্তবে টাকা বন্ধ, গ্রামের অর্থনীতি স্তব্ধ, গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছে, পঞ্চায়েত প্রতিনিধিদের কোনো কাজ নেই, গ্রামের মানুষের কোনো কাজ নেই। তাহলে তো আপনাদের যদি এই সুযোগটা থাকে তাহলে আপনার এবার পঞ্চায়েত দখলের সুযোগ রয়েছে। নিশ্চয়ই, আমরা তো এই নিয়েই আমাদের হাতিয়ার করে আমরা পঞ্চায়েতে লড়াই করব। গ্রামের উন্নয়ন, গ্রামের উন্নয়নকে স্তব্ধ করে রেখে। এক মিনিট, আমি কৌশিক দা কি বলতে চাইছেন? এমজি এনরেগার আপনারা তথ্য নিয়ে দেখুন প্রশাসনের কাছ থেকে, এমজি এনরেগার কোন কাজটা বন্ধ হয়েছে, কিন্তু সিস্টেমের পরিবর্তন করা হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি সরকার আগে গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইনোগ্রেশন করতো, এখন ওনাদের মন্ত্রী বিধায়করা মানে ক্ষমতার পাওয়ার দেখিয়ে ওনারা উদ্বোধন করছে। ঠিক আছে, এটা যদি বিজেপি করে আজকে তো কংগ্রেস এই রাস্তার উন্নয়ন কংগ্রেসের করার সুযোগই নেই, আজকে তাদের বিধায়ক নেই, এমএলএ নেই। না, বিধায়ক এমএলএ তো দরকার নেই, গ্রাম পঞ্চায়েতের সভাপতি উদ্বোধন করার কথা, সাংসদ গ্রাম পঞ্চায়েত সভাপতি উদ্বোধন করার কথা। এক মিনিট পার্থদা, সাংসদ সুস্মিতা দেব বলেছিলেন একবার বিশাল একটা জনসভায়, এবং আমরাও যদি সেটা প্রত্যক্ষ করি যে এখন যে গ্রাম পঞ্চায়েতের যে কাজ হচ্ছে, সেটা রাস্তার কাজ বলুন, সেটা ড্রেনের কাজ বলুন, সেটা কোনো স্কুল ভবনের কাজ বলুন, আমরা দেখি সেই জায়গাতে শিলান্যাসে প্রাধান্যটা আপনাদের বিধায়ক বা মন্ত্রীরা নিয়ে নেন, যেখানে পঞ্চায়েতের সভাপতি বা জেলা পরিষদের সামনে রেখে। তখন সাংসদ সুস্মিতা দেব বলেছেন, যেমন পরিমল শুক্লবৈদ্যর কথা তিনি সরাসরি বলেছেন যে তিনি বিধায়কটা আসন ছেড়ে এবার পঞ্চায়েতে নির্বাচনে লড়বেন। আমিনুল হকের কথাও বলেছেন। আপনার কি মনে হয় না যে পঞ্চায়েত প্রতিনিধিদের বঞ্চিত করে মন্ত্রী বিধায়করা সেই শিলান্যাসে প্রতিনিধিদের বঞ্চিত করা হয়? তো কটা অভিযোগ এমএলএ এমপিদের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে হয়েছে যে তাদের ক্ষমতাকে এমএলএ এমপিরা ছিনিয়ে নিয়েছে? নিশ্চয়ই সব কটাতে। দেব কি এমজি এনরেগা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় না, সুস্মিতা দেব ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। সুস্মিতা দেবের পিতা যিনি সাংসদ ছিলেন, উনি কি ডিডিপি বিআরজিএফ এর শিলান্যাস করেননি? না, করেননি। আপনি দেখান, আপনি একটা প্রমাণ দেখান যে পঞ্চায়েতের উদ্বোধন করার টাকা করেছেন। করেনি, চ্যালেঞ্জ দেবেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা ক্ষমতার বলে করছেন, পঞ্চায়েতের টাকাকে স্তব্ধ করে রেখেছেন, গ্রামীণ অর্থনীতিকে ভেঙে দিয়েছেন। পঞ্চায়েতের প্রতিনিধিরা কেন কমপ্লেইন করলেন না? কেন অভিযোগ না? অভিযোগ করে কোনো লাভ নেই, সরকার আপনাদের আপনারা চালাচ্ছেন। ঠিক আছে, কৌশিকদা বলছেন যে আপনি চ্যালেঞ্জ না করার জন্য, এবং আপনি বলছেন ওনাকে চ্যালেঞ্জ, সবার কাছে যদি তথ্য থাকে আমরা নিশ্চয়ই তথ্য দেখাবো। আমার কথাটা হলো অভিজিৎ বাবু, এক মিনিট এবারে হচ্ছে আমরা একটা সামান্য বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা, যে বিষয়টা আমরা কৌশিকদা ছিলাম, মানে আপনার দাবি যে শুধু বিজেপির বিধায়ক বা মন্ত্রীরা শিলান্যাস করছেন না গ্রামীণ উন্নয়নের কাজে, যেখানে আপনারা সাংসদ সুস্মিতা দেব বলুন, ওনার পিতা প্রাক্তন কেন্দ্রমন্ত্রী, ওনারাও সেসব, কিন্তু উনি জোর গলায় বলছেন যে সেটা কংগ্রেসের আমলে হয়নি। এই ধরনের, দেখুন আমি আপনাকে বলি, কংগ্রেসের আমলে কি হয়েছে কি না এটা আজকে স্টুডিওতে বলার বিষয় নেই। বিজেপি বিরোধী দলে যখন ছিল, তো বিরোধী দলে কি বলবেন? কংগ্রেসের আমলে কাজ হয়েছে, বিরোধী কাজ হয়েছে উনি বলবেন কি? টাকা এসেছে উনি বলবেন কি? টাকা ওনারা বন্ধ করে রেখেছেন কাজ, সেটা কি করে বলবেন? বছরের জন্য এখানে বিধায়কদেরকে নিজে বরাকের জন্য 1,000 কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। 13 জন বিধায়ক এখান থেকে নির্বাচিত করেছিলেন বরাকের জন্য। আর আজকের দিনে প্রতিটি বিভাগে 1,000 কোটির বেশি কাজ হচ্ছে।
পূর্ত কিন্তু সেই 1000 কোটি টাকার কোনো হিসাব নেই। সেই 1000 কোটি টাকা আসেনি। এবং এটা আমার বক্তব্য নয়, কংগ্রেসের বক্তব্য। আপনারা তো নির্বাচনের আগে 400 কোটি টাকা গ্রামের আছে। জনসাধারণের হ্যাঁ, 15 লক্ষ টাকা করে 400 দেবেন বলেছিলেন। আমরা এরকম কোনোদিন বলা 15 হয়নি। লক্ষ টাকা কোথায় গেল? এরকম কোনোদিন বলা বছরে হয়নি। 2000 কোটি, এরকম কোনোদিন বলা 2 কোটি হয়নি। বেকারের আর যদি- কর্মসংস্থান আর যদি কোথায় গেল? এরকম বলা হতো তো একের পর এক স্মার্ট নির্বাচনে সিটি কংগ্রেস- কোথায় গেল? একের পর এক নির্বাচনে বরাক উপত্যকা কংগ্রেস- বরাকি নবমী কংগ্রেসের করে আজকের দিনে বরাকের 4টা সরকারের পতন সেতুর হতো কি না। হলো? কংগ্রেসের সরকারের পতন হতো না। আজকে কেন হ্যাঁ। কৃষকরা কৃষি ঋণ মুকুব না হয়ে কৃষকরা আত্মহত্যা করছে? আজকে কংগ্রেস সুইস ব্যাংক থেকে মানুষকে- টাকা এনে কংগ্রেস 15 লক্ষ মানুষের টাকার কি মেরুদণ্ড হলো? কিভাবে ভেঙে দেওয়া যায়, মানুষকে কিভাবে নির্ভরশীল করে দেওয়া যায়, সেই কাজই করেছে। ওনারা বলছেন যে কৃষকদের আমি আত্মহত্যা দেখুন আপনারা করিয়েছেন। একটা কথা বলছি, আমি কৌশিক বাবু, আপনি একটা কথা হ্যাঁ, বলছি, কোন বরাক দেখুন উপত্যকায় কোন কৃষক আপনি একটা আত্মহত্যা একটা করেছেন? কথা স্বীকার করুন হ্যাঁ। যে গ্রামের উন্নয়নের জন্য যে টাকা, এটা কেউ ব্যক্তিগত টাকা না, এটা গ্রামের জনসাধারণের সবচেয়ে- ট্যাক্সের টাকা। সবচেয়ে- এই টাকা বন্ধ করে এই টাকাগুলো কোথায়? বিআরজিএস এর টাকা কোথায়? সবচেয়ে বড় দুঃখ হয়েছে, জিডিপির সবচেয়ে টাকা বড় দুঃখের কোথায়? বিষয় হলো গ্রামের কাজ সেই আজকে স্তব্ধ টাকাগুলা কেন? যেগুলা অর্থটা লুটপাট হতো, সেটা কিভাবে সেটাকে বন্ধ কোথায় করে ওরা সেটা- কুক্ষিগত হ্যাঁ, করেছেন। হ্যাঁ, আপনারা কুক্ষি, আমরা বিকেন্দ্রীকরণ করেছি, আপনারা কুক্ষিগত করেছেন। লুটপাটটাকে বিকেন্দ্রীকরণ করেছিলেন, আমরা সেই আপনারা কুক্ষিগত লুটপাটটাকে করেছেন। বন্ধ করেছি, হ্যাঁ। আমরা বন্ধ করেছি, সেটা তো করেছি। সেটাই যার জন্য গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছে। গ্রামের অর্থনীতি ভেঙেনি। আপনি জানেন গ্রামের অর্থনীতি ভেঙে, আমি বলছি যে এমজিএনরেগাতে আজকের দিনে বিগত কংগ্রেস সরকারের সময় থেকে আজকে বেশি ফান্ড যাচ্ছে, আজকে বেশি ফান্ড যাচ্ছে। আপনার যে বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যেদিন প্রথম শপথ নিয়েছিলেন এবং শপথ নেওয়ার পর যে ওনার প্রথম যে বক্তব্য, প্রথম যে নিশ্চয়ই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা ছিলেন, এবং সেখানে কিন্তু প্রথমেই তিনি বলেছিলেন যে বিজেপি সরকার, অর্থাৎ রাজ্যতে যে সরকার আছে সেটা দুর্নীতির জিরো টলারেন্স, করাপশনের এগেনস্টে জিরো টলারেন্স। নরেন্দ্র মোদী বারবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু আমরা যদি দেখতে পাই যে গ্রাম কাচারে অবাধে এখনো দুর্নীতি চলছে। সেই ক্ষেত্রটাকে কেন এই জায়গাটা তো কংগ্রেস এবার হাতিয়ার করে আপনাদের বিরুদ্ধে নামতে পারবে না। আমি আপনাকে কথা বলি, আমি আমার বক্তব্য শুরু করার আগে বলেছি 27টা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জিতেছিল। 162টি, আগে 63 ছিল, এখন 62 সোনাই টাউন কমিটি হওয়ার পরে। এই কারা এরা পঞ্চায়েতরা? এই পঞ্চায়েত কার দখলে? জেলা পরিষদ কার দখলে? কংগ্রেস কেন বন্ধ করেনি? ভারতীয় জনতা পার্টি এখন ফান্ড কমেছে বলে কি করে কমলো? পার্থদার দুঃখ হয়েছে। কি করে কমলো ফান্ড? ফান্ড বন্ধ হয়ে গেল কেন? দুঃখের কারণটা হলো যে ফান্ড বন্ধ হয়ে গেল কেন? চুরির যে ডিসেন্ট্রালাইজেশন সেটা বন্ধ হয়ে গেছে। চুরির ডিসেন্ট্রালাইজেশন না, গ্রামের অর্থনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের অর্থনীতি কোনো জায়গাতেই কিছু হয়নি, তার জন্য ওনারা কাজ বন্ধ করে দিয়েছেন। কাজ বন্ধ হয়নি। তাহলে গ্রামের জনসাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কাজ বন্ধ হয়নি। গ্রামের জনসাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? সরকার যে আজকে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের জায়গায় কুক্ষিগত করে রাখা হয়েছে। সর্বানন্দ সোনোয়াল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা দেখেছেন, অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। আজকে অক্ষরে অক্ষরে পালন করলে বরাকি নবাবে বরাকের উপর চারটা নতুন সেতু কি হলো? রাফেলের কথা এসেছে, তখন কংগ্রেসেরই পুরনো দিনের নেতা আর আজকে দিনে এনসিপির যিনি, উনি বলেছেন যে নরেন্দ্র মোদী কোনো জায়গাতে ঘুষ খাবেন এটা ভারতবর্ষের মানুষ কোনোদিন বিশ্বাস করতে পারবে না। এবং এই জন্য রাফেল কেলেঙ্কারির প্রমাণ হয়নি, উনি বলেছেন এই কথা। এবং কংগ্রেসের তারপরে এনসিপি এবং তারপরে যদি কেলেঙ্কারি না হয়, যদি সিবিআই ডিরেক্টর বর্মা যখন সেটার ফাইলে হাত দিতে উনাকে সরিয়ে দেওয়া হয়েছে। না না না, এটা আপনি ভুল বুঝছেন। কারণ 510 কোটি রাফেল কেন সুপ্রিম 510 কোটি রাফেল 1610 কোটিতে কেনা হয়েছে, সেটাকে বহাল রাখলো না। সেটা সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে বর্মা কোর্টে গেছিলেন, কেন ওনাকে পুনর্বহাল করা হয়নি? দেখুন সুপ্রিম কোর্ট তো সরকারের কথাই চলে না, অনেক সময় চলে না, অনেক সময় কোনো দিন অনেক বিল আপনাদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে অনেক সময়, এবং আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে কোনো সরকারে থাকুক ভর্ৎসনা করে থাকে, স্ট্রিকচার দিয়ে থাকে। তো আমি যে কথাটা বলছিলাম, আজকে আপনি সর্বানন্দ সোনোয়াল যে বলেছিলেন দেব না নেব না, আজকে রাকেশ পাল যেন, আজকে কতজন এপিএস এসিএস অফিসাররা আজকে জেলে আছেন যারা ঘুষ দিয়েছেন। আর আজকে আপনি এটা লক্ষ্য করুন, বরাকের গরিব ছেলেমেয়েরা এসিএস পাচ্ছেন, যেটা ফটো আমরা দেখতে পাচ্ছি। আজকে লালাশরের মেয়ে মালুগ্রামের একটা ছেলে, একটা স্বপ্ন ছিল যে আমরা আগেও গ্রামের ছেলেরা পেয়েছে, যারা টাকা দিয়েছে তারা পেয়েছিল,
যারা টাকা দিয়েছিল পেয়েছে, আজকের দিনে তারা জেলে আছে এবং তারাই বলছে কোন মন্ত্রী কাদের মাধ্যমে জেলে গিয়েছিলেন সেটা। তো যে বিষয়টা আপনি বলতে চাইছিলেন যে আমরা পঞ্চায়েতের যে বিষয়টা, আজকের দিনে মানুষ দেখুন পুরোপুরি চাইছে যে কংগ্রেস মুক্ত জেলা পরিষদ একবার আমরা গঠন করি, কংগ্রেস মুক্ত পঞ্চায়েত আমরা গঠন করি, এবং যে স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা আশাবাদী যে এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জেলা পরিষদ এবং পঞ্চায়েত গঠন হবে। কিন্তু কৌশিকদা, আমরা যদি দেখি যে যেমন আপনাদের কেন্দ্র বা রাজ্য সরকার গঠনের ক্ষেত্রে যখন মানুষ কংগ্রেসের উপর একটা বিরক্তি প্রকাশ করে, রাজ্যে বিজেপি সরকারকে বিপুল ভোটে জয়ী করে সরকারে বসিয়েছে, তারপর একইভাবে কেন্দ্রতে বসিয়েছে। কিন্তু আজকের দিনে আমরা যদি যে কোনো জায়গায় যদি আমরা কথা বলি, আজকে যেন একটা বিজেপির মধ্যে একটা ক্ষোভের জায়গা এসে গেছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, পেট্রোলের দাম বাড়ছে, তারপর কোনো নিযুক্তি হচ্ছে না। গত এক মাসে যে পেট্রোলের দামটা কমেছে সেটাও আপনি উল্লেখ করা, আমি বলছি সেটাও উল্লেখ করা, সেই নিযুক্তির ক্ষেত্রেও নেই। আজকে বেকারের সংখ্যাটা বাড়ছে। এই যে মানুষের মধ্যে যে ধারণা ছিল যে ভারতীয় জনতা পার্টিকে আচ্ছা ঠিক আছে এবার সরকারে বসিয়ে দেয়, নিশ্চয়ই একটা কিছু পরিবর্তন আসবে, একটা ভালো কোনো জায়গা, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখনো মানুষ দেখতে পাচ্ছে। 2014 সালে পঞ্চায়েতের উপর আপনারা কিভাবে ভরসা করবেন? 2014 সালে নরেন্দ্র মোদী সরকার এসেছিল, হ্যাঁ, তারপরে দু চারটি রাজ্য যদি বাদ দিই, ক্রমাগত প্রতিটি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। মানুষের বিশ্বাস ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর প্রতি আছে, 70 বছর মানুষ দেখেছে। আর বরাক উপত্যকার কথা যে আপনি বলছেন, বরাক উপত্যকা আপনি দেখুন যে আপনি বলছেন পার্থদা যে টাকা এনেছে, আজকের দিনে এই সরকার আসার পর কোন বিভাগে টাকা আসেনি? কি আজকে রাস্তাঘাটের আমূল পরিবর্তন কিভাবে হচ্ছে? আজকে আমরা 7 ঘন্টায় গুয়াহাটি যেতে পারছি। আজকে এখান থেকে আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেন আমরা পেয়েছি। আমাদেরকে দিল্লির ট্রেন পেতে 70 বছর সময় কংগ্রেস আমাদেরকে লাগিয়েছে। চেন্নাই ট্রেন পেতে আজকে আমরা বিভিন্ন জায়গায় আজকে যে যোগাযোগের ব্যবস্থা, সেই যোগাযোগের ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। বরাক উপত্যকায় মিনি সেক্রেটারি যে সরকার যে পরিকল্পনা নিয়েছে আপনি জানেন, সেই পরিকল্পনায় বরাক খালি ওই বিষয়টা পরিকল্পনার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, বিভিন্ন মানে শিলান্যাস হলেই যে সেটার কাজ সেটা হবে সেটা নয়, শুধু শিলান্যাস করলেই কাজ হয় না। পঞ্চায়েত নির্বাচন থেকে সরে অন্য ইস্যুতে যাচ্ছে। আমি অন্য ইস্যুতে যেতে পারি, কিন্তু এই যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, 2013 ইংরেজির জানুয়ারি মাসে বিগত পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। তারপর নির্বাচন কমিশন বারবার পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেছিল, বিজেপি সরকার সময় চেয়ে গেছে। এবারে যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তা ভারতীয় জনতা পার্টি বা সরকারের সদিচ্ছায় না, হাইকোর্টের নির্দেশে হচ্ছে। কারণ এর থেকে প্রমাণিত হয় যে সরকার এবং এই দল পঞ্চায়েত নির্বাচন চায় না। এই সরকার চায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় না। নির্দেশ ছিল 15 জানুয়ারি ভিতরে, 15 জানুয়ারির ভিতরে। কার নির্দেশে বন্ধ হয়েছিল? আমি আপনাকে এটা কথা পার্থদা বলছেন যে নির্বাচন কমিশন নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনে কোর্টে গেছে। এখন উনি বলতে পারেন যে সরকারের নির্দেশে গেছে, কিন্তু নির্বাচন কমিশন কোর্টে গেছে। সরকার এনআরসির প্রক্রিয়া চলছে এবং এখনো চলছে। এনআরসির প্রক্রিয়া এখনো চলছে। এনআরসি প্রক্রিয়া চলছে। এখন হাইকোর্ট অর্ডার দিয়েছে, বেরোয়নি। এনআরসি যে পূর্ণাঙ্গ যে ড্রাফট, সেই পূর্ণাঙ্গ ড্রাফট ফাইনাল ড্রাফট বেরিয়েছে, তখন কিন্তু ফাইনাল ড্রাফট বেরোয়নি। আমরা আজকের দিনে যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, যে রিজার্ভেশন, এই রিজার্ভেশন কবে হয়েছিল? গত বছর হয়েছিল 2017 সালে। পঞ্চায়েত নির্বাচন হবে গতিকে প্রশাসনকে তৈরি করা হয়েছিল, কিন্তু যখন বিভিন্ন এই এনআরসির প্রক্রিয়াটা বিলম্ব হলো, কোর্টও এনআরসি প্রক্রিয়াকে ফাইনাল যে ড্রাফট সেটা বের করতে সময় দিলেন, তারপরে গিয়ে এটা সমস্যা হয়েছে। এবং কোর্টে এটা ভারতীয় জনতা পার্টি আগে থেকে ছিল যে পঞ্চায়েত নির্বাচন যাতে আমরা করি। আর ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা চায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ হোক। আপনারা আজকে আসল এজিপির সঙ্গে গঠবন্ধন করে সরকার করছেন। এজিপি যখন সরকারে ছিল 10 বছর পঞ্চায়েত নির্বাচন হয়নি। এবারেও আপনারা ক্ষমতায় এসে পঞ্চায়েতের স্তব্ধ করে দিয়ে পঞ্চায়েত নির্বাচন যখনই নির্বাচন আয়োগ ঘোষণা করেছেন, আপনারা বলেছেন যে আপনারা কর্মী দিতে পারবেন না। একটা বিষয়, যে জায়গাতে যে পার্থদা বা কংগ্রেসের যে অভিযোগ যেটা, সেটা যদি আমরা একটু ভালো করে যদি বিবেচনা করতে পারি বা আমরা যদি দেখি যে এবারের যে পঞ্চায়েত নির্বাচনটা কেন হাইকোর্টের নির্দেশে হচ্ছে। আপনাদের সরকারের যদি সদিচ্ছা এতই থাকতো, তাহলে হাইকোর্টের নির্দেশের জন্য কেন অপেক্ষা করতে? ওরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় না, এটাই তার প্রমাণ। ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে ভুল ধারণা এই গ্রামের অর্থনীতিকে কেসবাস করে চলতে যাচ্ছে। হাইকোর্ট বলেছিল যে পঞ্চায়েত নির্বাচন
এই নির্বাচন কমিশন আপনি জানেন 2017-তে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনের প্রস্তুতি হয়েছিল। তারপরে এনআরসি যখন ড্রাফট বেরোয়নি, আসামে একটা জটিল পরিস্থিতি যখন সম্মুখীন ছিল, তখন আসাম স্টেট ইলেকশন কমিশন যেটা সেটা কোর্টে গিয়েছিল এবং তাদের স্টেট ইলেকশন কমিশন না, সরকার 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 দিয়েছিল যে আমরা কর্মী দিতে পারবো না। এনআরসির কাজ যে চলছে এখন কি করে হচ্ছে, এখন কি করে হচ্ছে, জেলা শাসকরা বলেছেন যে আমাদের সমস্ত কর্মীরা সেখানে, জেলা শাসকের রিপোর্ট কিন্তু আজকের দিন আর সেই গত 2 বছর জেলা শাসককে প্রেসার করা হয়েছিল, 2017 জেলা শাসককে প্রেসার করা হয়েছিল রিপোর্ট দেওয়ার জন্য। 39টা জেলা শাসককে সরকারি প্রেসার দিয়ে লিখিয়ে দেওয়া হয়েছিল কর্মী দিতে পারবে না, কিন্তু এখন এনআরসির কাজ চলা অবস্থায় এখন কি করে সরকারি কর্মচারী দিতে পারছে? কারণ হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সরকারের নির্দেশে হচ্ছে না নির্বাচন। এর থেকে প্রমাণিত হয় যে ক্ষমতার কুক্ষিগত করে রাখতে চায় বিজেপি। ড্রাফট বেরোয়নি সেই সময়, এনআরসি গ্রামীণ অর্থনীতিকে স্তব্ধ করে রেখে গ্রামের মানুষকে বোকা করে গ্রামের অর্থকে নিজেদের দলের এবং তৈরি করেছিল ওরা। প্রেসারে বলুন কংগ্রেস কেন এতদিন চিৎকার দেয়নি? আচ্ছা নির্বাচন আমি আপনাকে বলছি, আপনি এতক্ষণ অনেক কথা বলছেন, কৌশিকদের উপর চাপ সৃষ্টি করছেন। আপনাকে চাপ সৃষ্টি না, আমি বাস্তবে বলছি কথাটা। আপনাকে আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। 15 বছর হ্যাঁ পঞ্চায়েতে কাছাড় জেলায় কি কি উন্নয়ন হয়েছে? 15 বছর কাছাড় জেলায় দেখুন, এক একটা কাছাড় জেলাতে কে ছোট ছোট করে গ্রামীণ পঞ্চায়েত হয়েছে। গ্রাম সভার মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের গ্রামে কি কাজ হবে, তারাই সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী কাজ হয়েছে। কিন্তু প্রতিদিন সকালবেলায় সংবাদ মাধ্যম খুললেই দেখা হয় গ্রাম সভা ছাড়াই এখানে বন্টন হয়েছে ইন্দিরাবাস, গ্রাম সেবা সভা ছাড়া বন্টন হয়েছে বিদ্যা। আমি সেই কথা সব প্রত্যেক দিন আমরা দেখেছি যে রাজ্য সরকার, তরুণ গগৈর স্লোগান রাজ্যর পদুলিত রাজ্য সরকার, কোন প্রকল্পটা রাজ্যর পদুলিতে গিয়ে প্রত্যেকটা প্রকল্প হয়েছে? এটা আপনাদের গ্রামে, আপনারা তো স্কিম বন্ধ করে দিয়েছেন, আপনাদের এ সম্পর্কে বলার কোনো অধিকার নেই। 15 বছরে কংগ্রেস জেলা পরিষদে 15টা কাজ বলুক যে গ্রামের জন্য করেছে। উনি বলছেন এই উন্নতি 15 বছরে কিছু হয়নি, 92 সালে একটাও জিপি বৃদ্ধি হয়নি। আর জিপি গঠন করা, ব্লক গঠন করা দিয়ে পঞ্চায়েতের উন্নয়নের কোনো সম্পর্ক নেই। জিপি গঠন 1992 সালে হয়েছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 15 বছর কল্যাণী দাসের শাসন বলুন, আমাদের বড়ুয়ার শাসন বলুন, আমাদের সাথী কর্মকারের শাসন বলুন, এই 15 বছরে 15টা উল্লেখযোগ্য কাজ বরাক উপত্যকা কাছাড় জেলাতে কি হয়েছে? আমার মনে হয় কৌশিক বাবু কালো চশমা পরে কাছাড়ে চলে, আর উনি তো কাছাড় জেলার না, তাপাং থেকে আসে, তাই কাছাড়ের কাজ দেখতে পারেন না। এবং আপনি ভুল, আপনি একটা কথা বলছেন, কাছাড়ে টাকা এসেছে, এর মানে আপনি যে তাপাঙের প্রতি আপনি এসেছে, কাজও হয়েছে, অপমান করছেন। না আমি তাপাঙের কথা বলছি না, বাসীকে আপনি অপমান করছেন। না তাপাঙের বাসীকে বলছি না, আপনি কথাকে ঘুরাবেন না। তাপাং কাছাড়া নয়, আপনার পঞ্চায়েতের টাকাকে নিজেদের দলের কেশবাস করে আপনি টাকাকে কথাকে ঘুরাতে চেষ্টা করবেন না, কথাকে ঘুরানোর চেষ্টা করবেন না। বলুন পঞ্চায়েতের এই যে পঞ্চায়েতের বিআরজি স্কিম, ডিডিপির স্কিম, 14th ফিনান্স কমিশনের স্কিম, সেই গ্রামের জনসাধারণের টাকাগুলা কোথায়? কেন কাজে লাগলো না? কেন গ্রামের অর্থনীতি স্তব্ধ হয়ে গেল? কেন আপনারা সময় মতো নির্বাচন করতে চাননি? কেন আপনার সরকার বারবার নির্বাচন কমিশনের উপর প্রেসার ক্রিয়েট করেছে? কেন জেলাধিপতিকে দিয়ে আপনারা বলেছেন যে কর্মী দিতে পারবেন না? এখন হাইকোর্টের নির্দেশে কিভাবে কর্মী আসছে? কেন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে? নরেন্দ্র মোদী সরকার আসার পর জিপিডিপি স্কিম চালু হয়েছে। জিপিডিপি কোন জায়গায় আপনি বল, আপনাকে পরিকল্পনা না শুনুন আপনি শুনুন, এটা পরিকল্পনার ঘোষণা, আপনি মাটির মানুষের কাছে যাওয়ার চেষ্টা করুন। পরিকল্পনা এবং ঘোষণায় কোটি টাকায় কাছাড় বাড়ছে, জিপিডিপির বাস্তবে টাকা নেই, সেই অর্থ জেলা পরিষদের মাধ্যমে বন্টন হচ্ছে না, এটা আপনার জানেন। এবং আমার বক্তব্য যদি ভুল হয়, জিপিডিপি টাকা এসেছে, সেই জিপিডিপির টাকা শুধু সোজাসুজিভাবে সমস্ত অ্যাকাউন্টে গেছে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখুন, জিপিডিপির প্রতিটি জিপির অ্যাকাউন্টে 15 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ করে টাকা সমস্ত জিপিতে গেছে।
জিপিডিপি প্রার্থীরা বলছেন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে কিনা এই সরকার এবং জিপিডিপি কাজ কোন জায়গায় হচ্ছে সে কথা বলুন। জিপিডিপি এই টাকাগুলোর কাজ আপনি দেখিয়ে দিন। কাজ হচ্ছে, যে কাছাড় জেলার কোন কোন সড়ক হয়েছে, লুট বন্ধ হয়েছে, লুট বন্ধ হয়েছে, কাজ হচ্ছে কোথায় সেটা দেখান। সমস্ত কাজ বন্ধ, গ্রামীণ অর্থনীতি স্তব্ধ, সমস্ত গ্রামের মানুষের গ্রামের মানুষ জব কার্ডের টাকা পায়নি, লক্ষ লক্ষ মানুষ জব কার্ডের টাকা পায়নি, সেটা কিন্তু উত্তর দিতে পারবেন না। গ্রামের মানুষকে খেটে খাওয়া মানুষকে দিয়ে এনার্জি নিয়ে কাজ করিয়ে গ্রামের মানুষের টাকা দেন। কজন মানুষ 100 দিনের কাজ পেয়ে উত্তর দিতে পারবেন? সেই টাকা কোথায়? কংগ্রেসের আমলের কথা বলছি, কংগ্রেসের আমলের কথা বলছি। 100 দিনের টাকা, যে 100 দিনের কাজে যে জব কার্ড, যে জব কার্ডের টাকা, সেই টাকাগুলো এখন ওনারা দিচ্ছেন না। আমি আপনাকে তথ্য যে দিচ্ছি, গরিব শুনুন, শ্রমিক মানুষ যে 2008 যে কাজ সালে করেছে তাদের টাকা কেন বন্ধ করে রেখেছে? আগে যে টাকাটা পেয়েছিল কি তারা? হ্যাঁ নিশ্চয়ই আমি পেয়েছে, আপনাকে বলি, নিশ্চয়ই পেয়েছে। আপনার কংগ্রেস স্লোগান দিয়েছিল এবং এটা যে রাহুল গান্ধীর পরিকল্পনা বলে প্রচার করা হয়েছিল মনমোহন সিং সরকারের সময়, যে এমজি এনরেগা টাকা আসবে, 100 দিনের কাজ দেওয়া হবে। টাকা না আসলে এবং আপনাদের এমএলএ মন্ত্রীরা গিয়ে আপনাকে উদ্বোধন বলছি, করছে কিভাবে? এর মানে স্বীকার করছেন উদ্বোধন এখন করছে টাকা কিভাবে? আসছে। হ্যাঁ টাকা এসেছিল, কাজও হয়েছিল, এখন টাকা বন্ধ। আমি এখন টাকা বন্ধ। জব কার্ডের টাকা মানুষ পায়নি। 8 সাল থেকে 14 সালে 2008 সালে এমজি এনরেগা শুরু হয়েছিল, 2008 সাল থেকে 2014 সালে, এবং তখনের কংগ্রেস শাসনের সময় যে যিনি এখানে জেলা পরিষদের সিও ছিলেন, ওনার যে তথ্য, সেই তথ্য মতে আমি বলছি যে যাদের বলা হয়েছিল কাছাড়ে প্রায় কয়েক লক্ষ জব কার্ড আছে, কিন্তু মাত্র 637 জন, এই 8 বছরে 637 জনকে 100 দিনের কাজ দেওয়া হয়েছিল। কেউ 2 জন, কেউ 10 দিন করেছে। সেই জব কার্ডগুলো তারাই টাকা পেল না কেন? এই জব কার্ডের মানুষের টাকা কেন পাচ্ছে না? লক্ষ লক্ষ মানুষ জব কার্ডের টাকা পায়নি, লক্ষ লক্ষ মানুষ জব কার্ডের টাকা পায়নি, এরা গ্রামের খেটে খাওয়া শ্রমিক মানুষ। কংগ্রেসের একটা সিন্ডিকেট ছিল যে কিভাবে এই জব কার্ডের টাকাগুলোকে লুটপাট করে। আপনারাই চালাচ্ছেন সিন্ডিকেট, বালুতে সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, কয়লায় সিন্ডিকেট, এখনই চলছে সিন্ডিকেট। আমরা আসি সিন্ডিকেট এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। এবারে নিচে আরো একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আচ্ছা, এবার আমরা এতক্ষণ পঞ্চায়েতের দুর্নীতি, আপনাদের এনকাউন্টারের মধ্যে এত সময় কেটে যায়। আমরা যদি এবার দেখি পঞ্চায়েত নির্বাচনে, আমরা শুরু থেকে দেখছি একটা বাহুবলীর রাজনীতি শুরু হয়েছে, যেখানে যদি আমরা সরাসরি বলতে পারি সেই দায়ভারটা কিন্তু ভারতীয় জনতা পার্টির উপর। আমরা দেখেছি ডিআইসিতে যে একটা ঘটনা ঘটেছিল, সোনাইয়ের বিধায়ক একজন প্রার্থীকে গালে চড় মেরেছিলেন। তারপর আমরা যদি দেখি ওই দিন রাত্রেবেলায় তরুণরাম ফুকন স্কুলে বিধায়কের উপর একটা চড়া মনোভাব ভারতীয় জনতা পার্টির, এবং সেখানে আপনিও উপস্থিত ছিলেন, আপনিও গিয়ে সেখানে টেবিল চাপড়ে ছিলেন, বেশ ইয়ে করেছিলেন, অফিসারকে প্রেসার ক্রিয়েট করেছিলেন, আপনি আমি রুষ্ট হয়েছিলেন, নির্বাচনের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছিলেন। আমি আপনাকে বলি, এক মিনিট, বাহুবলী রাজনীতিটা কি এবার আপনারা শুরু করছেন? আমি কোনোদিনই ভারতীয় জনতা পার্টি পেশি শক্তি আর অর্থবলের মাধ্যমে নির্বাচনে জয় হওয়ার পরিকল্পনা করে না, আর কোনোদিন চেষ্টাও করে না, যেটা কংগ্রেসের সংস্কৃতি প্রথম থেকে এবং আজকের দিন পর্যন্ত চলছে। কিন্তু এবার কাছাড়ের জনগণ দেখেছে নির্বাচন শুরুর পর থেকে, সেটা আপনাদের জানা দরকার। এবং আমি আপনাকে বলি যে কোনো বিধায়ক বা কোনো মন্ত্রী যেখানে স্কুটনি দেওয়া হয়, স্কুটনিও সেখানে ঢুকতে পারেন না। জেলা সভাপতি পারেন না, পারেন না। আপনি কি করে ঢুকে টেবিল চাপড়ালেন? আমি আপনার কথা শেষ করতে দিই। রাজদীপ গোয়ালা কংগ্রেসের যিনি মাননীয় বিধায়ক, উনি সমস্ত দিন এই স্কুটনি হলে ঢুকেছেন। একইভাবে উনি খবর পেয়েছে যে আপনি এখানে টেবিল চাপড়ে প্রেসার ক্রিয়েট করছেন, সেই খবর শুনে যাচ্ছে। আমি জানি আপনি দেখেছেন সেখানে রাজীব আপনাদের পরিমল শুক্লবৈদ্য গেছে, আপনাদের আমার পাশে দাঁড়িয়ে এনামুল গিয়ে প্রার্থীকে চোর মেরেছে। শুনুন, বাহুবল দেখিয়ে পঞ্চায়েত দখল করতে পারবেন না। বাহুবল দেখিয়ে পঞ্চায়েত, আপনারা যদি মনে করেন বাহুবল দেখিয়ে করবেন, আমরাও চুপ করে বসে থাকবো না। নামে আমাদের দলে কেউ নেই, এনামুল হক আমিনুলের কথাই বলছি। আমিনুল হক আমাদের একজন প্রার্থীকে চোর মেরেছে, সেই প্রার্থী, কিন্তু কেউ প্রার্থী বলছেন আমাকে চোর মারা হয়েছে, কোনো কেউ দেখেনি, কোনো প্রমাণ নেই, কেউ উনি গিয়ে এফআইআর করে দিয়েছে। ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ থাকে, আপনার টেবিল চাপড়ানো আছে, ভিডিও ফুটেজ।
বিধায়ক সেখানে পরিমল যেতে পারে শুক্লবৈদ্য না। আমি ঢুকেছে, কোনো সেই জায়গায়- ভিডিও ফুটে যাচ্ছে। না, আপনি বলছেন পরিমল শুক্লবৈদ্য নমিনেশন প্রক্রিয়া হ্যাঁ, উনি অভদ্র ব্যবহার করেননি, পরিমল আমি এটা বলবো না, যেটা করেনি কিন্তু গিয়েছে। পরিমল শুক্লবৈদ্য আমি পরিমল আপনি শুক্লবৈদ্য বলছেন যে কোনো স্কুটিনি কেন্দ্রে কোনো বিধায়ক যেতে পারবে না, বিধায়ক জেলা- শুধু নয়, জেলা সভাপতি জেলা যেতে পারবে না। কিন্তু আমরা যদি এবার দেখতে পাই প্রতিটি স্কুটিনি কেন্দ্রে আমাদের কাছে ছবি রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, সুনাইয়ের বিধায়ক যেন সেখানে একটা ক্যাম্প করে বসে রয়েছিলেন। কেন্দ্রে গেছেন, কেন্দ্রে যেতে পারে স্কুটিনি যে সেন্টার হলের ভিতরে হ্যাঁ, হলের ভিতরে হলের ভিতরে গিয়েছে, হলের ভিতরে হলের ভিতরেই এবং চলবে। সেই হলের ভিতরে যাওয়াকে কেন্দ্র করেই এই ঘটনাটা হলের DIC ভিতরে তে জানি হয়েছে। তরুণ নাম এবং ফুকনে পরবর্তীতে আপনি গিয়েছেন। তরুণ নাম ফুকনে আমি যখন গেছি অফিসারকে আমি প্রেসার দিই, অফিসারকে আমি একটাই কথা বলেছি যে আপনি বিধায়ককে কেন এন্টারটেইন করছেন। উনি আমাকে বললেন যে বিজেপির মানুষও ঢুকছে। আমি বললাম আমি বিধায়কের সামনে, কংগ্রেসের বিধায়কের সামনে আমি বলেছি আপনি বিজেপির মানুষকে কেন এন্টারটেইন করবেন ভিতরে, এখানে যারা ক্যান্ডিডেট তারা ঢুকতে পারে। আমি ওনাকে বলেছি যে যদি অ্যাকসেপ্ট করতে লাগে অ্যাকসেপ্ট করুন, রিজেক্ট করতে লাগে রিজেক্ট করুন, কিন্তু সারাদিন ধরে পেন্ডিং আর সারাদিন ধরে স্কুটনি চলবে, এটা কী ধরনের নিয়ম হতে পারে। আমি সেটার সেখানে প্রতিবাদ করেছি। আমি বলিনি যে অমুকের রিজেক্ট করুন অমুককে অ্যাকসেপ্ট করুন, না, আপনার এবং আমি এটা আমি বলেছি যে বিজেপিও ঢুকতে পারে না, কংগ্রেস সেখানে ঢুকতে পারে, ক্যান্ডিডেট সেখানে ঢুকতে পারে। আপনি ঢুকেছিলেন। আপনার সেই সময়ের যে আপনার যে কংগ্রেস সভাপতি ঢুকেছিল সেটা কি আপনার দলের জন্য একটা জায়গাতে আপনি ইয়ে করেছেন না, যেখানে জেলা সভাপতি, শেষ কথা, আপনার অধীনে এই কাছাড় জেলার সমস্ত বিধায়ক, আপনার অধীনে সমস্ত সংগঠনের কর্মকর্তারা, কিন্তু সেই জায়গাতে আপনি না গিয়ে আপনি কেন জেলা শাসকের উপর চাপ সৃষ্টি না, জেলা সেখানে শাসক গিয়ে আপনি জেলা শাসককে বলা হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু বিধায়ক বারবার বিধায়ক সেখানে যেতে পারেন না। আরে আপনারা যে বিধায়ক গন্ডগোল সেখানে যেতে প্রেসার পারেন ক্রিয়েট না। করছে তার আর আমরা দেখেছি তো খবর কংগ্রেস কিভাবে বিধায়ক তো counting ঢুকেনি করেছে, প্রথম, কংগ্রেস কিভাবে বিধায়ক counting করেছে, ঢুকেনি প্রথম, কংগ্রেস কিভাবে আপনার নির্বাচন- বিধায়ক আমরা প্রশ্ন করেছে প্রতিটি যে বিজেপির নির্বাচনে- প্রেসিডেন্ট ভিতরে কেন? বিধায়ক কোনো সময় প্রতিবাদ করার সুযোগ পাননি, সেটা বিধায়ক বিজেপির সভাপতি বাহু ভিতরে বলে কেন সেটা বলার আপনারা সুযোগ পাননি উনি, কারণ জেলা BJP পরিষদের বিধায়ক সেখানে প্রার্থীকে ভিতরে যায়নি। বাতিল করতে হ্যাঁ, চেয়েছিলেন, BJP নির্বাচন সেখানে- হলে হ্যাঁ। প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে আপনি পারবেন দেখুন না, আপনি বাহু দেখুন বলে কি নির্বাচনে করে কি হয়? নির্বাচন আর বেশি দিন বাকি পেছনের আছে, রাস্তায় বাকি আছে। আরো একটা ব্যাপার, যে বিষয়টা নিয়ে আপনাদের তরুণান ফুকনে সেদিন রাত্রে একটা রণক্ষেত্রের চেহারা প্রায় নিতে চেয়েছিল, সেই জায়গায় যে ইস্যুটা ছিল যে দক্ষিণ লক্ষ্মীপুর আসনের সঙ্গীতা গোয়ালা এবং আপনাদের শ্যাম পান্ডে পান্ডে, ভদ্রমহিলা। শিপ্রা পান্ডে দুজনই প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তখন সেই সময় যে মুকেশ পান্ডের যে অভিযোগ, মুকেশ পান্ডে যদিও আগে পার্থদাদের সঙ্গে ছিল, হঠাৎ করে পার্থদাদের সঙ্গে কেন ওর বিরূপ হলো, তারপর আপনাদের দলে এলো। অনেকেরই বিরূপ হয়েছে। মধ্যে আবার ইউডিএফ ছুঁয়ে তিনি এসেছেন, তিনি সরাসরি আবার আপনার এখানে না, আসেন। বিজেপি তো এখন বিজেপির অরিজিনাল বিজেপির কেউ নাই, অন্য দল থেকে। ঠিক আছে, সংগীতাগুলার যে ইস্যুটা আমাদের rejected নিয়ে একটা যাদেরকে নিয়ে বিশৃঙ্খলা বড় সৃষ্টি হয়েছিল যে করেছেন দলকে। সংগীতাগুলা স্কুলে চাকরি করছেন, উনি কিভাবে ইয়ে করবেন, কিন্তু তিনি যে স্কুলে কাজ করেছেন সেটা হলো কি একটা ভেঞ্চার স্কুল, অফিস অফ প্রফিটের মধ্যে পড়ে না। তারপরে এটাকে নিয়ে তো কেন বিশৃঙ্খলা, দেখুন, সংগীতা আমি- গোয়ালা না, না, বাদ দেওয়ার কি আপনারা ভেবে ধরে নিয়েছেন যে সংগীতা গোয়ালা প্রার্থী হলে আপনাদের পদ্মা পান্ডায় হারছেন? আমি আপনাকে একটা যার কথা জন্য বলি, সংগীতাগুলো আমি একটা pressure কথা করেছে। বলি, অভিযোগ আনতে পারে আপনাদের বিধায়ক, লক্ষ্মীপুরের বিধায়ক একটা অভিযোগ এনেছেন, সেটা মিডিয়াতে হাইলাইট হয়নি, সেটাও আমি বলছি। দিঘলি লক্ষ্মীচূড়া জিপিতে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, উনি মার কমিউনিটির বিধায়ক, সেখানে গিয়ে বাধা দিয়েছেন, সেখানে অফিসারকে বলেছেন যে এটা হিলস ট্রাইব, এটা হিলস ট্রাইব, এটা প্লেন ট্রাইবসের রিজার্ভেশন। হ্যাঁ, তো প্লেন্স ট্রাইব আর হিলস ট্রাইবের রিজার্ভেশন পঞ্চায়েতে নেই, ট্রাইবসের রিজার্ভেশন আছে, এসটি রিজার্ভেশন আছে। তো সেরকমও হয়েছে। তো শিপ্রা পান্ডে অভিযোগ এনেছেন, অভিযোগ সত্যি হতে পারে, অভিযোগ প্রমাণ না থাকতে পারে, সেটা অন্য কথা, কিন্তু উনি যে মানে অভিযোগ এনেছে সেটা নিষ্পত্তি হওয়া দরকার, সেটা নিষ্পত্তি হওয়া না, দরকার। সেটা তো জেলা প্রশাসন এবং- নিষ্পত্তি করে দিয়েছে যে আবেদন খারিজ করে দিয়েছে, মনোনয়ন বাতিল আবেদন। যেদিন আবেদন এবং খারিজ- মুকেশ যেদিন- পান্ডে এখন আবার যেদিন- হাইকোর্টে যাচ্ছে। যেদিন আবেদন খারিজ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি সেই খারিজকে মেনে নিচ্ছে। কিন্তু আপনার মুকেশ পান্ডে মানে হাইকোর্টে মুকেশ পান্ডে অধিকার আছে কোর্টে যাওয়ার, সেটাতে কোনো, কারণ মুকেশ পান্ডে যদি মনে করেন যে এটা ওই যে খারিজ হয়েছে সেই খারিজের প্রক্রিয়া ঠিক নয়, তো মুকেশ পান্ডে কোর্টে যাওয়ার অধিকার। কিন্তু মুকেশ পান্ডের কাছে যদি খারিজ হওয়ার প্রক্রিয়াটা যদি ঠিক না হয়, মুকেশ পান্ডে পাল্টে গেছে। নির্বাচনের যে কাজ, সেই নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন, এবং আমরা আশাবাদী যে দক্ষিণ লক্ষ্মীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে। পঞ্চায়েত নির্বাচন ছেড়ে আরেকটা বিষয় আসছে, যেটা এখন সব জায়গায় এই অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে আসছে যে আপনাদের যে সিন্ডিকেট রাজ বন্ধ করার জন্য আপনারা আপনাদের সরকার, মুখ্যমন্ত্রী সবসময়
ইয়ে করেন, যেমন আমরা যদি দিগরখালের যে সিস্টেমটা যদি দেখি সেটা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিন্ডিকেট রাজ্যে কখনো আপনার নাম জড়িয়ে যাচ্ছে, কখনো রাজদীপ রায়ের নাম জড়িয়ে যাচ্ছে, কখনো আমিনুল হকের নাম জড়িয়ে যাচ্ছে। দেখুন, কেন? তার কারণ সিন্ডিকেট কি চলছে? আরে আসাম সরকারটাই তো সিন্ডিকেটে চলছে। আসামে বর্তমানে 3টা সরকার চলছে, দিনের বেলা বিজেপি, বিকেল বেলা এজিপি, সন্ধ্যার পরে আসু, এই 3 দলের সরকার। এই এবং যার জন্য কয়লা বালি পাথর সবকিছু সিন্ডিকেট। আজকের দিনে কংগ্রেসের আমলে আপনারা জানেন দিগরখালে কি ছিল, দিগরখালে গেট ছিল, দিগরখালে গেটে কিভাবে চুরি হতো, কিভাবে গেট বসিয়েছিল কংগ্রেস, এর থেকে রেভিনিউ আসাম সরকারেরই আসতো। আজকে রেভিনিউ বৃদ্ধি হয়েছে, আজকে পাথরের বলুন সেখানে রেভিনিউ, পাথর কিভাবে লুটপাট হয়েছে সেটা আমরা। আর আপনারা যে বলছেন যে এখন কেউ যদি বলে যে বিভিন্ন সিন্ডিকেটে আপনার নাম না, ঠিক আছে আপনি বলেছেন এটা আমার নাম এসেছে, রাজদীপ রায়ের নাম এসেছে, আমিনুলের নাম কথা আপনি বলছেন, আরো যা অনেকের নাম এসেছে, কিন্তু কেউ কোনো অভিযোগ মুখ থেকে বের করে দিলে অভিযোগ হয়ে গেল, কিন্তু সেই কোনো জায়গাতে কেউ প্রমাণ বা সেই তথ্য দেখাতে পারবেন না যে ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তি কোনো সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছে। আজকে সর্বানন্দ আপনার বিধায়কের নাম কিন্তু আজকে কয়লা মাফিয়ার যে তালিকা রয়েছে সেখানে আপনার বিধায়কের নাম রয়েছে। বিধায়কের নাম নাই সেখানে, বিধায়কের নাম কাটি, এমএলএ কাটি লেখা আছে সেখানে। আমি দেখেছি এমএলএ কাটি সেখানে লেখা আছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক, বিধায়কের বিরুদ্ধে। ধন্যবাদ, তিনি কৌশিক বাবুকে স্বীকার করে নিয়েছেন। আপনার এমএলএ সিন্ডিকেটে আছে, আমি বলেছি এমএলএ কাটি লেখা আছে, কাটি করে কাটি করে বলেন আপনি তো একটু আগে কাটি বলে লাঠি না, আপাং কাছাড় জেলাতেও নেই, কাছাড় জেলায় নাই না। আপনি বলেছেন যে উনি তো আপাঙের লোক, উনি কাছাড় জেলার লোক নন। আরে সংসদীয় রাজনীতিতে আপনি তাপাংটা কাছাড়ের মধ্যে আসে, আমি পঞ্চায়েতে আসে। আমি আপনাকে যেটা বলছি যে সিন্ডিকেট যদি চলতো, কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি সেখানে তুলা আদায় করতে গেছিলেন, আপনারা দেখেছেন মিডিয়াতে এসেছে, মিডিয়া ধরেছে এই বিষয়গুলা, তুলা আদায় করতে গেছিলেন সেখানে, সেখানে লোকেরা সেটা ধরিয়ে দিয়েছে। তুলা আদায় করতে দেয়নি, আপনাদের চুরি ধরতে গিয়েছিল এবং চুরি ধরা পড়েছে। কয়লা তো এখনো যাচ্ছে, কয়লা যাচ্ছে, কয়লা আসছে, আপনার কোল ইন্ডিয়ার কয়লা আসছে, এটা মার্গারিটার চালান দিয়ে মেঘালয়ের কয়লা যাচ্ছে। যদি কেউ অভিযোগ থাকে সেটা অভিযোগ করা দরকার, আপনাদের সিআইডি করা দরকার। কৌশিক দা, আমি একটা কথা বলছি, আপনাদের যে সরকার যে স্বচ্ছতার মধ্যে কতটুকু অস্বচ্ছতা রয়েছে। যখন সিআইডি এসেছিল, প্রথম কয়লাতে সিআইডি এনকোয়ারি হয়েছিল, এবং সেই সিআইডি এনকোয়ারিতে যদি আমরা দেখতে পেয়েছি তখন কিন্তু 5 জন আধিকারিককে সিআইডি জেলে ঢুকিয়েছে, কিন্তু সেই সময় যাকে ক্লিন চিট দিয়ে গিয়েছিল, যার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, সে কিন্তুই ছিল সব থেকে বড় কয়লা মাফিয়া, যে আব্দুল আহাদ চৌধুরী। পরবর্তীতে আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়েছে, করেছে, সিআইডি ছেড়ে গেছে, কিন্তু সেই আপনি তো এখনই বললেন পুলিশ আপনাদের, পুলিশ আপনাদের, এই পুলিশে, আসাম পুলিশে সেই আব্দুল আহাদকে গ্রেফতার করেছে। আব্দুল আহাদকে কিন্তু কয়লার ইস্যু দিয়ে গ্রেফতার হয়নি, কয়লা ইস্যুতে গ্রেফতার হয়েছে, বিভিন্ন ইস্যুতে গ্রেফতার হয়েছে। আব্দুল আহাদকে প্রথম গ্রেফতার হয়েছিল একটা জমি ইস্যু ছিল, পরবর্তীতে গ্রেফতার করার পরে যখন তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে তখন কয়লাটাও এসেছে, এবং একটা জমির বেল পাওয়ার পর আবার কয়লাতে উনি আজকে জেলে আছে। তখন তো একটার পর একটা আসছে, কিন্তু উনাকে মূলত ধরা হয়েছে কিন্তু জমিন দিয়ে। আজকে কংগ্রেসের সময়কালে আমরা দেখেছি কিভাবে গেট বসিয়ে তুলা আদায় হয়েছে, যে কালচার, সেই কালচার ভারতীয় জনতা পার্টি প্রথম দিন সরকার আসার পরে সেটা বন্ধ করেছে। এবং পার্থবাবুদের এটাই দুঃখ, পার্থদাদের এটাই দুঃখ যে তাদের যে ভাগ বটোয়ারা আসতো সেটা আসতো না। ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে কোনোদিন বিশ্বাস করে না, আর ভবিষ্যতে সেখানে বিশ্বাস করবে না। আপনারা তো বলছেন যে সিন্ডিকেটের যে বিষয়টা, সিন্ডিকেটের বিভিন্ন অভিযোগ আসতে পারে, যে কোনো কেউ অভিযোগ আসতে পারে, সেটা কোনো প্রমাণিত হয়নি। আজকে আপনি এখন যদি এমএলএ কাটিকেও না, কাটিগোড়ার এমএলএ নাম বলে, আপনার কৌশিক বাবুর যে নাম এসেছে, পাথর সিন্ডিকেটে পরিমল বাবুর যে নাম এসেছে, কয়লা সিন্ডিকেটে অমর যে এসেছে, আমি লোকের যে এসেছে সিন্ডিকেটে, এই নামগুলো কংগ্রেস আনেনি, কে জড়িত সেটা এনকোয়ারি করেই সেই নামগুলো এসেছে। মানে আপনি কি বলতে চাইছেন যে এই মুহূর্তে রাজ্যে একটা বৃহৎ পরিমল বাবু সমগ্র আসাম সরকারটা সিন্ডিকেটে চলছে, সরকারের কাজ সিন্ডিকেটে চলছে, সেটা আমার বক্তব্য না। সেই বক্তব্য আপনাদের এই বিজেপি দলের বিধায়ক প্রথম বলেছে, দিশপুরের এমএলএ অতুল বরা,
সিন্ডিকেট চলছে, অভিযোগ করেছে কাটিগড়ার বিধায়ক অমর জৈন, উনারাই তুলেছে। এখন চলছে একজন এমএলএ আরেকজন এমএলএ কে বলছে একই দলের, একজন এমএলএ আরেকজন এমএলএ কে বলছে উনি সিন্ডিকেটে ব্যস্ত, উনি সিন্ডিকেটে ব্যস্ত, মানে নিজেদের মধ্যে দলাদলি। কংগ্রেসের যে ভাট ভাটওয়াটা ঠিক মতো হচ্ছে না, এই জন্য এই দল কোন দল, ভাট ভাটওয়াটা হচ্ছে না, এই জন্য কোন দল, ওনাদেরই এমএলএ এমএলএ মানুষ জানেন। আর যে সেই বিষয় নিয়ে বলুন, এই যে নাগরিকত্ব বিল, এটা তো আপনাদের গলায় কাটা। ব্রহ্মপুত্র উপত্যকায় চরম বিরোধিতা নাগরিকত্ব বিল। ভারতীয় জনতা পার্টি 1980 সাল থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু ভারতবর্ষে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং আজকের দিনে কেন্দ্র এবং রাজ্য সরকার সেটা সেই সিদ্ধান্তে অটল আছে। কিন্তু নাগরিকত্ব বিল তো আপনাদের আইওয়ার, এটা নিয়ে কি আপনারা পঞ্চায়েত দখল করতে পারেন? যেটা যে আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে ইস্যু বানাতে চাই না, আমরা এটাকে ইস্যু বানাতে চাই না, কিন্তু কংগ্রেসের মুখোশ খুলেছে এবং সেটা আমরা খুলিনি, সেটা ভুবনেশ্বর কলিতা। শুনুন, নির্বাচনে ওদের ইস্যু ছিল ডিটেনশন ক্যাম্প উঠে যাবে, এখন ডিটেনশন ক্যাম্প বেড়েছে। আজকে ডিভোটারের নামে, সেই কথা বলেন ডিটেনশনের নামে, এনআরসির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। ডিটেনশন ক্যাম্প কেন আপনিও বলেছেন ডিটেনশন ক্যাম্প উঠে যাবে, আপনি পত্রিকার স্টেটমেন্ট দিয়েছেন ডিটেনশন ক্যাম্পের সংখ্যা বেড়েছে, ডিভোটারে হেনস্থা হচ্ছে, এনআরসিতে হেনস্থা হচ্ছে, মানুষকে জেপিসির ভিতরে বলছেন যে আমি বিলের বিরোধিতা করছি, আর বাইরে এসে বলছেন যে আমি স্বজাতির পক্ষে আছি। আমি একটা কথা বলছি, যেখানে সুস্মিতা দেব, যদি সুস্মিতা দেব, এক মিনিট, সুস্মিতা দেব একবার, আমি বলিনি সুস্মিতা দেব, ভুবনেশ্বর কলিতা কংগ্রেসের প্রাক্তন সভাপতি, আমার যে ভুবনেশ্বর কলিতা ভুবনেশ্বর কি বলেছে, ভুবনেশ্বর কলিতা বলেছে সুস্মিতা দেবের বক্তব্য ওর ব্যক্তিগত বক্তব্য। সুস্মিতা দেব কি বলেছেন এনআরসি নিয়ে হোক আর আমার সিটিজেনশিপ নিয়ে, বরাক উপত্যকার মানুষের সাথে, বরাক উপত্যকার মানুষের সঙ্গে থাকবে উনি। এক মিনিট, আমার মুখে বললে হবে না, সেটা কাজে দেখাতে হবে। নিশ্চয়ই কাজে দেখাচ্ছে। এক মিনিট, আমার যে প্রশ্নটা, সুস্মিতা দেব বলেছেন যে কথাটা, একই কথাটা সদনে, বিধানসভার সদনে দাঁড়িয়ে চন্দ্রমোহন পাটোয়ারি বলেছিলেন, যেখানে স্পষ্ট রয়েছে যে এই নাগরিকত্ব বিলে কোনো জায়গায় নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ নেই। তারপরে এটাকে নিয়ে আপনারা কেন এই হিন্দু নাগরিকত্বের একটা লালিপপ দিয়ে এটাকে আপনারা জানেন এটা নিয়ে কি বক্তব্য ছিল 2011 সালে? তরুণ গগৈ কি বলেছিলেন করিমগঞ্জে এসে, যে নাগরিকত্ব দেওয়া হবে বলেছিলেন। বরাক উপত্যকা মানুষ উজাড় করে তাদেরকে ভোট দিয়েছিল, 13টি আসনে দিয়েছিলেন, 1000 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সম্পূর্ণভাবে এটাতে অটল যে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের সংখ্যালঘু সরাসরি উল্লেখই নেই যে কাউকে নাগরিকত্ব দেওয়া আছে, এবং সরকার বলেছে নেই, যেখানে নাগরিকত্ব বিলে ভারতীয় জনতা পার্টি কোন সময় হিন্দু মুসলমান বলে ধর্ম বলে থাকে না, উনি জানেন না এটা করতে হবে। ধর্ম বলে কোনো কথা, ধর্ম বলে কোনো কথা, ধর্মের জন্য বলা হয়েছে ধর্ম বলে কোনো কথা সিটিজেনশিপ বিলে নেই। বাংলাদেশ একজন মুসলিম স্টেট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে 2016 বাংলাদেশ থেকে অনলি আইওয়াস, এবং শুধু ধর্মে হিন্দুর কথা বলা হয়েছে, মাইনরিটিজ অফ বাংলাদেশ, এবং এর মধ্যে হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সি, বুদ্ধিস্ট, তাদের সবার কথা সেখানে উল্লেখ করা হয়েছে। খালি বলা হয়েছে সিটিজেনশিপ 16 এ কি আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের কথা কি আছে, শুধু বলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের কথা যে ভারত বলা হবে। আপনারা জনসাধারণকে বলেছেন হিন্দুদেরকে আমরা নাগরিকত্ব দেব, আজকে হিন্দুদের ভোট দিয়েছেন, বিভাজন এনেছেন। আপনারা হিন্দু মুসলমান এখানে বিভাজন করেন, আপনাদের বিভাজনের রাজনীতি, কারণ আপনারা বিভেদকামী শক্তি, বিভেদকামী শক্তি মিলিয়েছেন আঞ্চলিকবাদী শক্তির সঙ্গে, দুই অপশক্তি আজকে বরাক উপত্যকার কালো আসামের মানুষ এখন উপলব্ধি করতে পেরেছেন। আপনারা যদি নাগরিকত্ব বিলটাকে যদি আমরা এতটুকু এখন পর্যন্ত যে খবর রয়েছে যে নাগরিকত্ব বিল পাস হবে, অসমকে বাদ দিয়ে এই মুহূর্তে পাস হতে পারে, অসমকে কতটুকু ইনক্লুড করা হবে সেটা না কিন্তু নাগরিকত্ব বিল, আমি মানলাম নাগরিকত্ব বিল যদি অসমে কার্যকরী হয়, তাহলে অসম চুক্তির যিনি সইতে, যিনি হোতা ছিলেন আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি, আপনি ভুল বলছেন, আসাম চুক্তির হুতা প্রফুল্ল মন্ত, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নয় ছিলেন। মুখ্যমন্ত্রী ছিল, এজিপির সাংসদ ছিল। আপনি বলছেন সে
এই যে আপনারা যে আমাদের একজন দিয়ে হয় না, একটা না 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 group থাকে। না 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 আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী সে আসাম চুক্তির হুতা ছিলেন, আপনি এটা ভুল বলছেন। হুতা না তিনি সেই সর্বানন্দ সময় সেই সোনোয়াল পদে সেই ছিলেন। আশুতে উনি কি করেছেন কিনা সেটা হ্যাঁ, কিন্তু এখন- ভিন্ন বিষয়। না, না, যদি কিন্তু নাগরিক- আজকের দিনে না, উনি যদি- ভারতীয় জনতা পার্টি না, না, এবং আপনি আজকে- আপনি দেখেছেন আজকে যে নাগরিক- হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন হ্যাঁ। যে আসাম চুক্তি কোনো বেদ বাক্য নয়। না, আজকে যদি আরে মুখের কথাতে বললে হবে না। আজকে যদি হ্যাঁ। নাগরিকত্ব বিল পাস Act হয়েছে সেটাকে আজকে যদি নাগরিকত্ব বিল পাস হয় তাহলে আসাম চুক্তি কোনো যুক্তি থাকবে না। আসাম চুক্তি শেষ নাগরিকত্ব হয়ে- বিলে এমন শেষ হয়ে কিছু যাবে। নেই যে এক মিনিট শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার মুখ্যমন্ত্রী, আপনার বলতে আমাদের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী যিনি সর্বানন্দ সোনোয়াল বলুন বা অন্য যারা রয়েছেন, যারা সেই সময় এই আসাম আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন একটা সময়, তাদের অবস্থানটা কি হবে, আপনাদের অবস্থানটা কি হবে? দেখুন ভারতীয় জনতা যেখানে পার্টি- ব্রহ্মপুত্র উপত্যকা সরাসরি সেটাকে বিরোধিতা করছে, দেখুন, বরাক উপত্যকার একাংশ লোক মানছে, একাংশ মানছেন না। কিছু কিছু তথাকথিত ব্যক্তিরা হুম। এই একটা পরিবেশ আসামে তৈরি করতে চাইছে যে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য। এবং আপনারা জানেন যে আসামের মুখ্যমন্ত্রী 15 বছরে তরুণ গগৈ যতবার আসেননি, 2.5 বছরে সর্বানন্দ সোনোয়াল হ্যাঁ, বরাক এটা উপত্যকায় নিশ্চিত। এসেছেন, এবং কাজ কি শিলচরে- হয়েছে? এবং শিলচরে এসে শুধু নয়, কাজ কি হয়েছে? আপনার প্রতিশ্রুতি হয়েছে, খুলে দেখুন, প্রতিশ্রুতি হয়েছে, হাজার হাজার টাকা কোটি টাকা স্যাংশন হয়েছে, উনি দেখুন হাজার হাজার কোটি টাকার ঘোষণা হয়েছে, কাজ হয়েছে। কাজ হয়। এবারে পঞ্চায়েত নির্বাচন আমি খুব সংক্ষেপে আপনাদের দুজনের এবারে আমরা একটা বক্তব্য শুনবো। এইবারের পঞ্চায়েতে আজকের দিনে এই কাছাড়, গ্রাম কাছাড়ের মানুষদের কাছে কি কথা নিয়ে যাবেন যে আমাদেরকে ভোট দাও, আমাদেরকে পঞ্চায়েত আমরা গঠন করি, এবং পঞ্চায়েতকে আপনারা কতটুকু গঠন করতে পারবেন? বিশ্বাস যে আমরা যে সরকার যেভাবে 4.5 বছর নরেন্দ্র মোদী সরকার, 2.5 বছরে যেভাবে আমাদের সর্বানন্দ সোনোয়ালের যেভাবে সরকার যেভাবে কাজ করেছে, বরাক উপত্যকায় প্রায় 2.5 লক্ষ লোক বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন এই দুই সরকারের এই কার্যকালের মধ্যে। 40 লক্ষের মধ্যে 40 লক্ষের মধ্যে 2.5 ডাইরেক্টলি লক্ষ। সুবিধা, 2.5 লক্ষ। হ্যাঁ ডাইরেক্টলি সুবিধা, হিসাবটা এবং ডাইরেক্টলি সুবিধা। percentageটাও আপনারা এটা একটু দেখে কিন্তু এটা কিন্তু ইয়ে নয়, পার্সেন্ট আপনি বের করবেন, এটা কিন্তু ইয়ে নয় যে এমজি এন্ডাগাতে কাজ করেছেন বা এই কাজ করে এদের সংখ্যা এদের কথা তারপরেও বলছি প্রায় হ্যাঁ। 50 লক্ষের মধ্যে 2.5 লক্ষ। কাছাড়ে 50 লক্ষ নয় জনগণ, কাছাড় না, বরাকের কথা বলছি। বরাকের কথা আমি বলছি, আমি কাছাড়ের কথা বলছি। কাছাড়ে 17 লক্ষ, 17 লক্ষর মধ্যে 2.5 লক্ষ। 2.5 লক্ষ মানুষ ডাইরেক্টলি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে পেয়েছেন। 55,000 মানুষ কাছাড় জেলাতে ধন পুরস্কারে 2,500 টাকা করে পেয়েছেন, যারা এই অ্যাকাউন্টের মাধ্যমে তারা নিচ্ছে। তো আমরা আজকে সরকারের যেভাবে কাজকর্ম করেছে, সরকারের খতিয়ান নিয়ে আমরা মানুষের কাছে যাব। যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা পরিষদ গঠন করবে, আমরা কংগ্রেস মুক্ত পঞ্চায়েত মুক্ত, কংগ্রেস মুক্ত দুর্নীতি মুক্ত পঞ্চায়েত এবার কাছাড় জেলাতে গঠন হবে। এবং আমরা এবার বিশ্বাসী যে আপনারা কতটা আসন পাবেন জেলা পরিষদে আপনাদের ধারণা? আমরা 18 থেকে 20টি আসন কাছাড় জেলাতে জেলা পরিষদের আসন। হ্যাঁ। আচ্ছা পার্থদা, আপনাদের এবার কি অ্যাবসলিউট অবস্থা? মেজরিটি নিয়ে আমরা জেলা পরিষদ গঠন করব। কারণ আজকের দিনে কংগ্রেসের দিবাস্বপ্ন, কারণ আজকের দিনে দুই তৃতীয়াংশ নিয়ে করব গঠন। এই মুদির ঝড়ের বা সরবার ঝড়ের- মোদির জোর হোক আর সরবার জোর হোক, সব ঝড় বরাকের জলে পড়বে। বরাক নবাবী করে বরাকে বিসর্জন দিয়ে গেছেন। আমাদের হাতে প্রায় সময় ফুরিয়ে গেছে, আমাদের অনুষ্ঠানে একটা সীমিত সময় থাকে। তবে পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে বরাক উপত্যকার বাতাস যে ধীরে ধীরে গরম হচ্ছে, সেটার কিন্তু আভাস আজ ঈশান বাংলা থেকে আপনারা দেখে নিয়েছেন। দু দলের আমাদের সঙ্গে ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রায় এবং শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী। সেই পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি মুহূর্তের ক্ষেত্রে আমরা চোখ রেখে যাব, কোথায় কি হচ্ছে সেটা দেখাবো, এবং পঞ্চায়েত নির্বাচন কার দখলে যাবে সেটার পর একই অনুষ্ঠান আবার ঈশান বাংলার দর্শকদের সামনে নিয়ে আসবো, কৌশিক দা এবং পার্থদাকে নিয়ে আসবো সেই সময়। তার জন্য আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে এত ব্যস্ততার মধ্যে যে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে এখানেই শেষ করতে যাচ্ছি। প্রতি সোমবার রাত 9টায় চোখ রাখুন ঈশান বাংলায় মতামত অনুষ্ঠানে।